হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, বিরল এবং আদিত্রি। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা দেখে নিব মুরগি আঁকা। মুরগি পছন্দ না মোরগ পছন্দ? মুরগি। মুরগি কেন? ডিম দেয় তাই? আচ্ছা, আমরা তো আর্ট অ্যান্ড ক্রাফটে আগে একবার মোরগ আঁকা দেখিয়েছি, আজকে আমরা দেখাবো মুরগি আঁকা। চলো আমরা মুরগি আঁকায় চলে যাই। ঠিক আছে, ঠিক আছে। মুরগি কি রঙের হয় বলতে পারো? সাদা, লাল, নীল। নীল একটু কমই হয় তাই না? আর হলুদ হয় হচ্ছে মুরগির ছানাগুলো হলদে রঙের হয় তাই না? আর যখন মুরগি বিভিন্ন রঙের হয়, সাদা লাল হয়, কালো লাল হয়, এবং এখন যেটা খুব বেশি দেখা যায় সেটা হচ্ছে বাদামি বা সোনালী রঙের মুরগি তাই না? চলো আমরা তাহলে আজকে সাদা, কালো এবং হালকা সোনালী মিক্সড একটা মুরগি আঁকবো। আমরা শুরুতে মুরগির ঠোঁটটা এঁকে নেই। মোরগ এবং মুরগিকে আলাদা করার একটা উপায় আছে। কি উপায় বলো তো? আপু, মোরগের ঝুঁটি থাকে। হ্যাঁ, মুরগিরও ঝুঁটি থাকে। মোরগের ঝুঁটিটা বড় থাকে, মুরগির ঝুঁটিটা ছোট থাকে। মোরগের লেজ অনেক বড় থাকে, মুরগির লেজ ছোট থাকে। আচ্ছা, আমরা ঠোঁটটা এঁকে নিলাম এবং ঠোঁটের নিচেও কিন্তু একটা ঝুঁটির মতো অংশ থাকে তাই না? এরকম আর একটা অংশ থাকে মাথার উপরে। কিন্তু এই ঝুঁটিটা একটু ছোট হয়। এটাই যদি মোরগ হতো এই ঝুঁটিটা অনেক বড় হতো। এইখান থেকে মাথার পেছনের অংশটা আসবে, এখানটাতে ডানার অংশটা আসবে, এইখান থেকে আসবে কি বলতো? লেজের অংশ। আর এটাই যদি মোরগ হতো খুব জমকালো লেজ হতো তাই না? এখান থেকে আমরা আরেকটা পা দিব। কেমন? এই জায়গাটাতে হবে কি? চোখ। চোখ। মুরগির চোখ কি অনেক বড় হয় না অনেক ছোট হয়? ছোট হয়। এই মোটামুটি আমাদের মুরগি আঁকা হয়ে গেল। বাকিটা আমরা রং দিয়ে বোঝাবো। কেমন? ঠিক আছে আপু। আমরা রঙে চলে যাই। আমরা এখানে মুরগি রং করার জন্য নিয়েছি বাদামি বা অকার ইয়েলো, নিয়েছি কমলা, লাল এবং কালো রং। আমরা এখানে কোনো সাদা রং ব্যবহার করব না, কারণ আমাদের পেজটাই তো সাদা তাই না? এই কারণে আমরা কোনো সাদা রং ব্যবহার করব না, আমরা পেপার হোয়াইট রেখে রেখে কাজ করব। আমরা শুরুতে বাদামি যেই অংশগুলোতে আমরা একটু একটু বাদামি দিয়ে দেব। বিড়াল, তুমি কি জানো মুরগি সাধারণত পোকামাকড় আর চাল খেয়ে থাকে? হ্যাঁ, জানি। এবারে বাদামির সাথে আমরা মিশিয়ে সামান্য কমলা রংটা দিব। বিড়াল, তুমি কি জানো মুরগির মাংস, ডিম প্রোটিনের অন্যতম উৎস? হ্যাঁ, জানি। আর মুরগির মাংস তো অনেক পুষ্টিও আছে। আমার অনেক পছন্দ মুরগির মাংস। এবারে আমরা কমলা রঙের সাথে সামান্য কালো মিশাবো, তাহলে একটা খয়েরি রং তৈরি হবে। এই খয়েরি রংটা আমরা কিছু কিছু জায়গায় দিয়ে নিব। এবারে এই যে খয়েরি রংটা আছে এই রংটাকে আমরা জাস্ট তুলির মধ্যে পানি নিয়ে মিশিয়ে দিব। দেখো আরেকটা ধূসর রং আমরা পাচ্ছি না? হ্যাঁ আপু। এবারে আমরা কালো রংটাকে বেশ পাতলা করে গুলিয়ে নিব, মানে রঙের পরিমাণ খুব কম থাকবে। কেমন আপু?
এবারে যে সাদা অংশগুলো আছে এই সাদা অংশগুলো আমরা মিশিয়ে দিব। আমরা পেপার হোয়াইটই রাখবো, রেখে পানি দিয়ে একটু ব্লেন্ড করে দিব। এটা শুকাতে শুকাতে আমরা মুরগির ঝুঁটি এবং ঠোঁটের নিচে যে একটা অংশ থাকে সেটা রং করে নিচ্ছি। এবারে আমরা কালো রং নিয়ে নিব। কালো রং নিয়ে এই যে আমরা লাইট কালার করেছি এটার মাঝে মাঝে কালোটা দিয়ে দিব। কোথাও কোথাও আমরা লাইট রংটাও রেখে দিব। এবার যে জায়গাগুলো আমরা গাঢ় করতে চাচ্ছি সেই জায়গাগুলো একটু কালো দিয়ে নিচ্ছি। আপু, আমি মুরগি নিয়ে একটি রাইম জানি, বলি? হ্যাঁ। I had a little hen, the prettiest ever seen. She cooked me the dishes and cleaned the house. বাহ, দারুণ। এবারে মুরগির পুরো শরীর তো লোমে ঢাকা থাকে, তাই না? পালকে আসলে এই পালক অংশটা বোঝানোর জন্য আমরা তুলির টেক্সচারটা এখানে ব্যবহার করছি। এখন মনে হচ্ছে না যে গা পালকে ভরা? চিকন চিকন পালক, এইটা আমরা একটু বুঝিয়ে দিব। এই জায়গাটা শুকানোর পরে আমরা এই জায়গাটাতে আরেকটু কালো দিব। ওয়াও আপু, এখন তো পুরো পালক পালক মনে হচ্ছে। হ্যাঁ, এই পালক অংশটা কিন্তু অবশ্যই নিচের যে রংটা আছে সেই রংটা শুকিয়ে যাওয়ার পরে দিতে হবে। যদি এটা শুকিয়ে যাওয়ার আগে দাও তখন কিন্তু কালারটা মিশে যাবে আর এই পালক অংশটা বোঝা যাবে না। এর জন্য ভালো করে রংটা শুকানোর পরে এই পালক অংশগুলো দিতে হবে। এই জায়গাটা এখনো শুকায়নি। এই জায়গাটা যখন ভালো করে শুকিয়ে যাবে তখন আমরা ডানাটাকে আরেকটু ডিটেইল করব। অদিতি, তুমি কি জানো মুরগির চেয়ে মোরগরা সাইজে একটু বড় হয়? হ্যাঁ, জানি তো। এবং গায়ে পালকও বেশি হয়, তাই না? হ্যাঁ আপু। আচ্ছা বিড়াল, তুমি কি জানো মুরগি মাটিতে বাস করে? হ্যাঁ জানি। তবে তারা কিন্তু ছোটখাটো গাছের ডাল, একটু উঁচু জায়গায় কিন্তু তারা উড়াল দিতে পারে। হ্যাঁ। পায়ের মধ্যে একটু বাদামি রংটা দিয়ে নিব। আমরা আবারও একটু লাল রং নিয়ে নিব। একটু গাঢ় করে দিব। আচ্ছা বিড়াল, তুমি কি জানো মুরগি 5-10 ফুটের বেশি উপরে উঠতে পারে না? হ্যাঁ জানি। এবারে এই লাল রংটা দিয়ে আমরা কিছু কিছু জায়গায় একটু কি দিচ্ছি বলো তো? পালকের মতো দিয়ে দিচ্ছি, তাই না? হ্যাঁ আপু। এগুলো কি দিচ্ছে? পালকের অংশ, তাই না? হ্যাঁ আপু। এবারে একদম শেষে আমরা আবারও একটু গাঢ় কালো নিয়ে নিব। গাঢ় কালো নিয়ে আমরা কি দিব? চোখ। হ্যাঁ, চোখ। মুরগির চোখটা আমরা দিয়ে নিব। ঠোঁটটাকে একটু হাইলাইট করে নিব। আপু, মুরগিটা তো আসল মনে হচ্ছে। হ্যাঁ আপু, এটা আসল মনে হচ্ছে। তোমরা বাসায় যেয়ে কিন্তু মোরগ এবং মুরগি দুটোই আঁকবে, কেমন? ঠিক আছে আপু। ঠিক আছে আপু। আমাদের টিভি সেটের সামনে যে ছোট্ট বন্ধুরা আছে তাদেরও কিন্তু হোমওয়ার্ক দিয়ে দিলাম মুরগি এবং মোরগ দুটোই আঁকার জন্য।
আমরা এখন একদম ফিনিশিং টাচ দিচ্ছি। যেই জায়গাগুলো আমাদের মনে হবে যে আমরা অনেক গাঢ় দিতে চাই, শুধুমাত্র সেই জায়গাগুলোতে কিন্তু আমরা কালোটাকে একদম গাঢ় করে দিয়ে নিচ্ছি। আমরা যদি পুরোটা বাদামি কালার করতাম মুরগিটা, তখন কিন্তু আমরা গাঢ় বাদামি কালার দিয়ে নিতাম। কেমন? ওয়াও আপু, এই মুরগিটা অনেক সুন্দর হয়েছে। আপু, মুরগিটা আসল আসল মনে হচ্ছে। আচ্ছা, এই তো আমাদের মুরগি আঁকা শেষ। ওয়াও আপু, মুরগিটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। চলো তবে আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের মুরগি আঁকা। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা, দেখে নিলে খুব সহজে আমরা কি করে ওয়াটার কালার দিয়ে মুরগি এঁকে নিলাম। বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানে আজকে আমরা তৈরি করব কাগজ দিয়ে সাপ। আজকে আমরা কাগজ দিয়ে সাপ তৈরি করব। তো এই সাপ তৈরির জন্য আমরা সবুজ রঙের একটু ভারী যে কাগজ সেটা নিয়েছি। এটাকে আমরা একটু লম্বা করে ফিতার মতো করে কেটে নিব। এবার এটাকে আমরা 3 ভাগের 1 ভাগ একটা ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পরে এটাকে আমরা আরেকটা ভাঁজ দিয়ে নিব, আর এই জায়গাটাতেও আমরা একটা ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পরে ওপরের যে অংশটা আছে এই অংশটায় আমরা এরকম গোল করে নিব, আর নিচের এই অংশটাতেও আমরা একটু গোল এঁকে নিব। কেমন? নিচের গোলটা একটু ছোট হবে আর ওপরের গোলটা কি হবে? বড় হবে। আর এই জায়গা থেকে একটা এরকম দাগ হবে। এই দাগ অনুযায়ী এবারে আমরা এটাকে কেটে নিব। এটা কিন্তু কাটবো না, এটা শুধু সাইডটুকু কেটে নিব। এরপরে এইটা আমাদের কিন্তু রেডি হয়ে গেল। আমাদের গোলাপি কালার কাগজ লাগবে মুখের ভেতরের এই অংশটার জন্য। এটার মাপটা আমরা নিয়ে নিব। মুখের ভেতরে এটা আমাদের কতটুকু লাগছে। এই অংশগুলো একটু গোল করে কাটা না, একটু গোল করে কেটে দিচ্ছি। এই যে দেখো, আমরা একটু মাপ দিয়ে দেখতে হবে ঠিক আছে কিনা। যদি আমাদের একটু ছোট বড় মনে হয় সেক্ষেত্রে আমরা একটু কেটে নিব। আচ্ছা বিড়াল, তুমি কি জানো সাপ বুকে ভর দিয়ে চলে, অর্থাৎ সাপ সরীসৃপ প্রাণী? হ্যাঁ জানি। তোমরা কি জানো সাপ কি দিয়ে শুনতে পায়? কি দিয়ে? জিহ্বা দিয়ে। সাপের কিন্তু কান নেই। সাপ সমস্ত কথা, শব্দ সবকিছু শোনে জিহ্বা দিয়ে। তাই? হ্যাঁ। এই যে আমরা মুখের ভেতরের এই অংশটা একটু আটকে নিব। এবারে আমাদের কিন্তু মুখের ভেতরের অংশটা হয়ে গেল, তাই না? হ্যাঁ আপু। কি দিয়ে শোনে সাপ কথা? জিহ্বা দিয়ে, তাই না? হ্যাঁ আপু। জিহ্বা বানাতে হবে। এক্সট্রা অংশ কেটে ফেললাম। আমরা এই ধরনের লাল কাগজ বা রাবার শিট দিয়ে জিহ্বা তৈরি করতে পারি। তার আগে আমাদের যেটা করতে হবে, নাকের একটা অংশ তৈরি করে নিতে হবে। নাকের অংশটা এই জায়গা থেকে এইভাবে তৈরি করতে হবে। এই অংশটা আমরা একটু মজা করার জন্য এন্টি কাটারের সাহায্যে এই অংশটা আমরা কেটে দিব, কিন্তু খুব সাবধানে কাটতে হবে, কোনোভাবেই যেন হাতে লেগে না যায়। আমরা যখন কাগজটাকে সাইড থেকে কাটবো তখন এন্টি কাটারটাকে বড় করে নিব, আর যখন আমরা কোনো অংশ ভেতর থেকে কাটবো তখন অবশ্যই এন্টি কাটারের মাথাটা ছোট করে নিতে হবে, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমরা এখান থেকে খুব সাবধানে এটাকে গোল করে কেটে নিব। এই যে দেখো, দেখেছো? এই অংশটা একটু এরকম উঁচু হবে। এই অংশটাতে আমরা দুটো নাকের যে ছিদ্র থাকে সেই অংশটা দিয়ে নিব, আর জিহ্বাটাও আমরা এই ভেতর থেকে সেট করে নেব।
আমরা জিহ্বাটা সরাসরি কেটে নিব। আচ্ছা বিড়াল, তুমি কি জানো পৃথিবীতে যত ধরনের সাপ আছে তার থেকে সামুদ্রিক সাপের সংখ্যা বেশি? হ্যাঁ জানি। এবং সাপের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সাপকে যদি কেউ বিরক্ত না করে সাপ কিন্তু কাউকে ছোবল দেয় না, সেটা জানো? হ্যাঁ। এই যে দেখো, এখান থেকে আমরা কি করব, সাপের জিহ্বা দিয়ে নিব। এই জিহ্বাটা আমরা সেট করে নিব। এখানে একটু গ্লু গানের সাহায্যে আমরা জিহ্বাটা সেট করে নিব। আমাদের জিহ্বা সেট করা হয়ে গেছে। এবারে আমরা করব দুটো বড় বড় কালো চোখ তৈরি করে নিব। আমরা এই ধরনের স্কেল পাওয়া যায় একদম গোল করে কাটার জন্য, আমরা এটা সাহায্য নিতে পারি। এটাকে এবারে আমরা গোল করে কেটে নেব। আচ্ছা বিড়াল, তুমি কি জানো বিষাক্ত সামুদ্রিক সাপের প্রায় 7টির মতো প্রজাতি রয়েছে? হ্যাঁ জানি। আমরা চোখের জন্য দুটো সাদা অংশ কেটে নিলাম, দুটো বড় সাদা কেটে নিলাম, তারপরে দুটো মাঝারি কালো কেটে নিলাম। এবারে পাঞ্চিং মেশিনের সাহায্যে আমরা আরো কিছু ছোট ছোট সাদা কেটে নেব। এবারে আমরা চোখগুলো সেট করব। আমরা এই বড় সাদাটার উপর এখন এই কালো রঙেরটা দিলাম। এটাও সেম করব। আমরা চোখটা তৈরি করে নিচ্ছি। চোখটা যত আকর্ষণীয় হবে, যদিও সাপের চোখ কিন্তু এত বড় হয় না, বড় হয় আমরা যেহেতু সাপের একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করছি, এই কারণে আমরা চোখগুলো একটু বড় করে দিব, তখন এটা দেখতে ভীষণ ভালো লাগবে। এবারে আমরা গালের জন্য একটু মজা করার জন্য একটু গোল করে কেটে নেই, গালে বসাবো। আমরা গালের অংশটায় একটু গোল করে লাল বসিয়ে দিব, তখন এই সাপটা দেখতে কিউট লাগবে। আচ্ছা, সাপ যদি কিউট হয় ব্যাপারটা কেমন হয়? ভীষণ মজার হয়, তাই না? হ্যাঁ আপু। আমাদের চোখ হয়ে গেছে, আমাদের গালের অংশ হয়ে গেছে, আমাদের জিহ্বা লাগানো হয়ে গেছে। আমাদের কিন্তু আরেকটা জিনিস বাকি রয়ে গেল। সাপের গায়ে কিছু ছোপ ছোপ ডোরা কাটা থাকে না? হ্যাঁ, সেটা তো আমাদের দিতে হবে। সেটা যদি আমরা হলুদ রং দিয়ে দেই তাহলে বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, আমরা সেই ডোরা কাটার জন্য হলুদ রঙের কাগজ নিয়ে নিলাম। আচ্ছা বিড়াল, তুমি কি জানো অ্যানাকন্ডা সাপ অনেক বড় হয়ে থাকে? হ্যাঁ জানি। এরকম কিছু অর্ধচন্দ্রের মতো কেটে নিলাম। এবারে আমরা কিছু হলুদ ডট করে নেব। আমরা কিছু হলুদ ডটও কেটে নিলাম। এবারে আমরা সাপের যে অংশ, এখানে আমরা আগে হলুদগুলো লাগিয়ে নিব। গলার কাছে লাগিয়ে নিচ্ছি আগে। এরপরে আমরা নিচের দিকে পছন্দ মতো একটু ডোরা কাটা করে আটকে দিব। আচ্ছা অদিতি, তুমি কি জানো অ্যানাকন্ডা সাপ অ্যামাজন ফরেস্টে সবচেয়ে বেশি থাকে? তাই নাকি? আমরা সাপের গায়ে ডোরা কাটাগুলো হলুদ রং দিয়ে দিয়ে নিচ্ছি। আমরা চাইলে অন্য রং দিয়েও কিন্তু দিতে পারি। এবারে কিছু জায়গায় আমরা ডট বসিয়ে নেব। এইভাবে কিছু আমরা ডটও দিয়ে দিব। ওয়াও আপু, এই সাপটাকে এখন অনেক কিউট লাগছে আর অনেক সুন্দর লাগছে। এবার আমরা আমাদের চোখটা দিয়ে দেবো। তার আগে আমরা মাথার কাছেও কিছু ডট দিয়ে নিচ্ছি, তাহলে ওদেরকে বেশি কিউট লাগবে। কারণ বডির মতো তো মাথাটাও হয়। এবারে আমরা চোখ দুটো সেট করে নিব। ঠিক আছে আপু। একটা চোখ হবে এই জায়গায়, আর একটা চোখ হবে এই জায়গায়। আপু চোখগুলো অ্যাড করার পর তো আরো কিউট লাগছে।
এখন আমরা দুটো দাঁত দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সাদা দুটো দাঁত দিতে হবে। এই দাঁত দুটো আমরা এখানে আটকে দেব, দাঁত দুটো ভেতর দিকে আটকে দেব জাস্ট। এখন শুধু দাঁত দিলে তো হবে না, মুখের ভেতরেও তো একটু ভয়ঙ্কর টাইপের জিনিস থাকে, তাই না? হ্যাঁ, এবারে আমরা মুখের ভিতরে একটু এই অংশগুলো একটু এঁকে দিব। আমরা চাইলে কাগজ কেটেও লাগাতে পারি, আমরা এখানে সাইন পেন দিয়ে এঁকে দিচ্ছি। মুখের ভিতরের অংশ কিন্তু হয়ে গেল। এবারে জাস্ট এই দুই পাশে আমরা দুটো ফোল্ডারের মতো করে নিব। এই ধরনের দুটো কাগজকে এইভাবে ভাঁজ করে এখানে একটা আটকে নিব, এই নিচের অংশে আমরা আরেকটা আটকে নিব। এটা কেন আমরা তৈরি করলাম জানো? এটা তাহলে আমরা কোনো জায়গায় ঝুলাতেও পারবো। হ্যাঁ, ঝুলাতে তো পারবোই, আমরা এখান দিয়ে আঙুলের সাহায্যে এই সাপটা দিয়ে খেলাও করতে পারবো। বাহ আপু, এটা তো অনেক ভালো। হ্যাঁ, এটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আবার যদি চাই এখান থেকে সুতা ঝুলিয়ে আমরা এটা কোথাও ঝুলিয়েও রাখতে পারি। বন্ধুরা দেখে নিলে খুব সহজে কাগজ দিয়ে আমরা কি করে সাপ তৈরি করে নিলাম। বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট দ্য আর্ট পায়োনিয়রে আজকে আমরা জেনে নিব খ্যাতনামা ভাস্কর শিল্পী আব্দুর রাজ্জাকের জনপ্রিয় ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী সম্পর্কে। খ্যাতনামা শিল্পী আব্দুর রাজ্জাকের একটি জনপ্রিয় ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। তোমরা কি জানো জাগ্রত চৌরঙ্গী একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য? না না আপু। চলো তবে আমরা জাগ্রত চৌরঙ্গী সম্পর্কে স্ক্রিনে দেখে আসি। ঠিক আছে আপু। জাগ্রত চৌরঙ্গী মুক্তিযুদ্ধের মহান শহীদদের অসামান্য আত্মত্যাগের স্মরণে নির্মিত ভাস্কর্য, যা 1973 সালে ভাস্কর আব্দুর রাজ্জাক নির্মাণ করেন। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত এটিই প্রথম ভাস্কর্য। ভাস্কর্য এক ধরনের ত্রিমাত্রিক শিল্পকলা বিশেষ। বিভিন্ন পুতুল, মাটির জিনিসপত্র ইত্যাদি ভাস্কর্যের উদাহরণ। যিনি প্রস্তরাদি, কাঠ ইত্যাদি দিয়ে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করেন তাকে ভাস্কর বলা হয়। মূল ভাস্কর্য নির্মাণের পূর্বে ক্ষুদ্রাকার ত্রিমাত্রিক যে মডেল তৈরি করা হয় তাকে ভাস্কর্যের ম্যাকেট বলে। 1971 সালের 19 মার্চের আন্দোলন ছিল মুক্তিযুদ্ধের সূচনা পর্বে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। আর এই প্রতিরোধ যুদ্ধে শহীদ হুরমত উল্লাহ ও অন্যান্য শহীদদের অবদান এবং আত্মত্যাগকে জাতির চেতনায় সমুন্নত রাখতে জয়দেবপুর চৌরাস্তার সড়ক দ্বীপে স্থাপন করা হয় দৃষ্টিনন্দন ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী। এই ভাস্কর্যটির বিশিষ্টতা হল ডান হাতে গ্রেনেড, বাঁ হাতে রাইফেল, লুঙ্গি পরা, খালি গা, খালি পা আর পেশিবহুল এ ভাস্কর্যটির অবস্থান গাজীপুর জেলার জয়দেবপুর চৌরাস্তার ঠিক মাঝখানে সড়ক দ্বীপে। ভিত বা বেদি সহ জাগ্রত চৌরঙ্গীর উচ্চতা 42 ফুট 2 ইঞ্চি। 24 ফুট 5 ইঞ্চি ভিত বা বেদির ওপর মূল ভাস্কর্যের ডান হাতে গ্রেনেড ও বাঁ হাতে রাইফেল। কংক্রিট, গ্রে সিমেন্ট,
হোয়াইট সিমেন্ট ইত্যাদি দিয়ে ঢালাই করে নির্মিত এ ভাস্কর্যটিতে 16 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 3 নম্বর সেক্টরের 100 জন ও 11 নম্বর সেক্টরের 107 জন, মোট 207 জন শহীদ সৈনিক ও মুক্তিযোদ্ধাদের নাম উৎকীর্ণ করা আছে। বর্তমানেও এই ভাস্কর্যটি মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখতে সমুজ্জ্বলভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চৌরাস্তার মোড়ে। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটিএন বাংলার সাথেই থেকো। বাই বাই।